ক্ষমতা টিকিয়ে রাখতে নাকি কালো জাদুর আশ্রয় নিতেন স্বৈরাচারী শেখ হাসিনা। গণভবনের চার দেয়ালের ভেতরে গভীর রাতে এমন সব ঘটনা ঘটত যা বাইরের সাধারণ মানুষের কল্পনারও বাইরে। সেখানে নাকি চলত তান্ত্রিকদের আনাগোনা এবং অদ্ভুত সব আচার অনুষ্ঠান। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বাসভবনে ক্ষমতার লোভে কালো জাদু চর্চা হতো। এমন তথ্য শুনলে যে কারোরই বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু মতিউর রহমান রেন্টুর লেখা বহুল আলোচিত ও নিষিদ্ধ বই আমার ফাঁসি চাইয়ের পাতায় পাতায় এমন সব লোমহর্ষক তথ্যই উঠে এসেছে। আর সেই সমস্ত তথ্য দিয়েই আয়োজিত হয়েছে আমাদের আজকের এই পর্ব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার ফাঁসি চাই নামক এই বইটিতে দাবি করা হয়েছে যে নিজের ক্ষমতাকে ধরে রাখতে এবং বিরোধী পক্ষকে ঘায়েল করতে শেখ হাসিনা নিয়মিত জ্যোতিষী ও তান্ত্রিকদের শরণাপন্ন হতেন। মতিউর রহমান রেন্টু কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক ব্যক্তি ছিলেন না। তিনি 1981 সাল থেকে শুরু করে দীর্ঘ 12 বছর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি ছায়ার মতো শেখ হাসিনার পাশে থাকতেন এবং তার পরিবারের সদস্যদের মতোই বিশ্বস্ত ছিলেন। শেখ হাসিনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনে অনেক গোপন সিদ্ধান্ত তার সামনেই নেওয়া হতো। পরবর্তীতে যখন তাকে দল থেকে বের করে দেওয়া হয়, তখনই মূলত তিনি সেই বইটি লিখেন। তবে বইটি প্রকাশের পরপরই তা নিষিদ্ধ করা হয় এবং বাজার থেকে পুরোপুরি গায়েব করে ফেলা হয়। কিন্তু বইটিতে রেন্টু যে ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তা রাজনীতি সচেতন মানুষের মনে আজও কৌতূহল জাগায়। বইটিতে উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনা সবসময় ক্ষমতা হারানোর ভয়ে ভীত থাকতেন। এই ভয় থেকেই তিনি ধীরে ধীরে জ্যোতিষী ও অলৌকিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েন। রেন্টু তার বইয়ে লিখেছেন, শেখ হাসিনা তার নিজের মেধা বা জনগণের ভালোবাসার চেয়ে গণকদের পরামর্শকে বেশি গুরুত্ব দিতেন। দেশের রাজনীতি বা দলের নীতি নির্ধারণী বিষয়ে সিনিয়র নেতাদের পরামর্শের চেয়ে জ্যোতিষীদের গণনা তার কাছে বেশি গ্রহণযোগ্য ছিল। বইয়ের তথ্য অনুযায়ী শেখ হাসিনার এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে একদল সুবিধাবাদী জ্যোতিষী ও পীর ফকির তাকে ঘিরে ধরেছিল। আমার ফাঁসি চাই বইটিতে সবচেয়ে চমকপ্রদ যে দাবিটি করা হয়েছে তা হলো রাজনৈতিক শত্রুদের ধ্বংস করার জন্য নিয়মিত কালো জাদুর ব্যবহার করতেন এই স্বৈরাচার হাসিনা। বিশেষ করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘায়েল করার জন্য শেখ হাসিনা তান্ত্রিকদের দিয়ে বিশেষ পূজা ও আচার পালন করাতেন। বইটিতে বলা হয়েছে, ভারতের কামরূপ, কামাখ্যা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় তান্ত্রিকদের ঢাকায় নিয়ে আসা হতো। এই তান্ত্রিকরাই গণভবন বা সুধা সদনের গোপন কক্ষে বসে নানান রকম মন্ত্র পড়তেন। তাদের উদ্দেশ্য ছিল প্রতিপক্ষকে অসুস্থ করে দেওয়া বা মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া। রেন্টুর বর্ণনা মতে তিনি নিজেই অনেকবার এসব তান্ত্রিকদের আপ্যায়ন করেছেন এবং তাদের কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন। বইটিতে আরও বিস্তারিতভাবে বলা হয়েছে যে তান্ত্রিকরা শেখ হাসিনাকে বিশ্বাস করিয়েছিলেন যে কালো জাদুর মাধ্যমে শত্রুকে বান মারা সম্ভব। এই বিশ্বাস থেকে দিনের পর দিন অদ্ভুত সব আচার পালন করতেন। রেন্টু দাবি করেছেন যে মাঝে মধ্যে গভীর রাতে গণভবনে এমন পরিবেশ তৈরি করা হতো যা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। সেখানে মোমবাতি জ্বালিয়ে তান্ত্রিকরা গোল হয়ে বসতেন এবং শেখ হাসিনাও তাদের নির্দেশ মতো কাজ করতেন। এসব আচারের মূল লক্ষ্য ছিল একটাই, আর তা হলো যে কোনো মূল্যে ক্ষমতা টিকে থাকা এবং বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া। শেখ হাসিনার হাতের আঙ্গুল ভর্তি আংটি নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন ছিল। বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় বা খবরের কাগজের ছবিতে তার দুই হাতের আঙুলে অনেকগুলো পাথর দেখা যেত। মতিউর রহমান রেন্টুর বইতে এই পাথরের রহস্য উন্মোচন করা হয়েছে। রেন্টু লিখেছেন, এগুলো মোটেও শখের কোনো অলংকার ছিল না, বরং এই পাথরগুলো ছিল জ্যোতিষীদের দেওয়া বিশেষ টোটকা বা কবচ। প্রতিটি পাথরের নাকি আলাদা আলাদা ক্ষমতা ছিল। জ্যোতিষীরা তাকে বুঝিয়েছিলেন যে কিছু পাথর তাকে শত্রুর হাত থেকে বাঁচাবে, আর কিছু পাথর তাকে আজীবন ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করবে। শেখ হাসিনা এই জ্যোতিষীদের কথাই এতটাই অন্ধ ছিলেন যে তারা হাসিনাকে যে পাথর ধারণ করতে বলতেন তিনি ঠিক সেই পাথরটি পরতেন। এমনকি সপ্তাহের কোনো দিন তিনি কোন রঙের শাড়ি পরবেন সেটাও নাকি জ্যোতিষীরাই ঠিক করে দিতেন। বইটিতে উল্লেখ করা হয়েছে, শনিবারে তিনি এক রঙের শাড়ি পরতেন, আবার বৃহস্পতিবারে পরতেন অন্য রঙের শাড়ি। এই পোশাক নির্বাচনের পেছনেও ছিল গ্রহ নক্ষত্রের প্রভাব এবং জ্যোতিষী শাস্ত্রের গণনা। রেন্টু লিখেছেন, শেখ হাসিনা মনে করতেন এই পাথর আর নির্দিষ্ট রঙের পোশাকের জাদু বলেই তার ক্ষমতাকেও কেড়ে নিতে পারবে না। ধর্মের নামে কুসংস্কারের চর্চা নিয়েও বইটিতে অনেক কথা বলা হয়েছে। রেন্টু দাবি করেছেন, শেখ হাসিনা ঘন ঘন আজমির শরীফ বা সিলেটের মাজারে যেতেন, কিন্তু তার এই মাজার জিয়ারতের পেছনে আধ্যাত্মিক বা ধর্মীয় কারণের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই ছিল প্রধান। তিনি বিশ্বাস করতেন মাজারের মৃত পীররা তাকে অলৌকিকভাবে সাহায্য করবেন।
বইতে উল্লেখ করা হয়েছে যে তিনি বিভিন্ন পীর বাবার কথায় অন্ধের মতো চলতেন। দলের সিনিয়র নেতারা তাকে কোনো ভালো পরামর্শ দিলেও তিনি তা কানে তুলতেন না যদি তার পীর বা জ্যোতিষী সেটা অনুমোদন করতেন। রেন্টু এই বিষয়টিকে ভণ্ডামি হিসেবে উল্লেখ করেছেন এবং বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনা মুখে প্রগতিশীলতার কথা বললেও ভেতরে ভেতরে তিনি ছিলেন একজন চরম কুসংস্কারচ্ছন্ন মানুষ। আমার ফাঁসি চাই বইয়ে লেখক মতিউর রহমান রেন্টু আরও দাবি করেছেন যে শেখ হাসিনার এই কালো জাদু বা তান্ত্রিক নির্ভরতা কেবল তার ব্যক্তিগত বিষয় ছিল না, বরং এটি দলের উপরও প্রভাব ফেলেছিল। দলের অনেক নেতানেত্রীও হাসিনার মন রক্ষা করতে বা পদ পদবি পেতে এসব পীর ফকির বা তান্ত্রিকদের খুঁজে বের করতেন। শুধু তাই নয়, গণভবনে মাঝে মধ্যেই এমন সব অদ্ভুত দর্শনের মানুষের আনাগোনা দেখা যেত যারা মূলত ঝাড়ফুঁক বা তাবিজ কবচের ব্যবসা করতেন। শেখ হাসিনা তাদের খুব সমীহ করতেন এবং তাদের কথা মতোই চলতেন। বইটিতে একটি ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে একজন তান্ত্রিক শেখ হাসিনাকে বলেছিলেন যে একটি বিশেষ আচার পালন করলে তার শত্রুরা রক্তবমি করে মারা যাবে। এই কথা শুনে শেখ হাসিনা নাকি সেই আচার পালন করার জন্য একদম ব্যাকুল হয়ে পড়েছিলেন। রেন্টু জানিয়েছেন, ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তা তিনি শেখ হাসিনাকে না দেখলে বিশ্বাস করতে পারতেন না। তিনি আরও লিখেছেন যে শেখ হাসিনা সবসময় সন্দেহবাতিকগ্রস্ত ছিলেন। তিনি কাউকে বিশ্বাস করতে পারতেন না। তার মনে হতো সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আর এই সন্দেহ আর আতঙ্ক থেকেই তিনি কালো জাদু, তান্ত্রিক আর জ্যোতিষীদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েন। মতিউর রহমান রেন্টু তার বইতে বারবার একটি বিষয় পরিষ্কার করার চেষ্টা করেছেন, তা হলো তিনি যা লিখেছেন তা কোনো শোনা কথা নয়, বরং দীর্ঘ 12 বছর শেখ হাসিনার পাশে থেকে তিনি যা দেখেছেন তা তিনি লিখেছেন। তিনি জানতেন এই সত্য প্রকাশ করলে তার বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনকি তার মৃত্যুও হতে পারে। তবুও তিনি বিবেকের ধারণায় এই বই লিখেছেন বলে দাবি করেছেন। বইটিতে তিনি শেখ হাসিনার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো ক্ষমতা ধরে রাখার জন্য এতটা নিচে নামতে পারে না বা এমন কুসংস্কারে বিশ্বাস করতে পারে না। বইয়ের শেষের দিকে রেন্টু আক্ষেপ করে বলেছেন যে তিনি একসময় শেখ হাসিনাকে নিজের বোনের মতো শ্রদ্ধা করতেন, কিন্তু ক্ষমতার লোভে শেখ হাসিনার এই পরিবর্তন তাকে ব্যথিত করেছিল। তিনি দেখেছেন কিভাবে একজন রাজনৈতিক নেত্রী ধীরে ধীরে অন্ধবিশ্বাসের গহ্বরে তলিয়ে যাচ্ছেন। রেন্টুর মতে শেখ হাসিনার এই পতনের মূল কারণ ছিল তার অহংকার এবং অলৌকিক শক্তির ওপর অতিরিক্ত বিশ্বাস। তিনি জনগণের শক্তির চেয়ে কালো জাদুর শক্তিকে বেশি বড় মনে করে দেখিয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে মতিউর রহমান রেন্টুর এই বইয়ের তথ্যগুলো হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু 90-এর দশকের শেষের দিকে বা তার পরবর্তী সময়ে যারা রাজনৈতিক খোঁজখবর রাখতেন তারা জানেন রেন্টুর এই বই তখন কতটা তোলপাড় সৃষ্টি করেছিল। বইটি নিষিদ্ধ করার কারণে সাধারণ মানুষ তখন এটি পড়ার সুযোগ পায়নি, কিন্তু ইন্টারনেটের যুগে এখন সেই গোপন তথ্যগুলো আবার সামনে চলে আসছে। একজন রাষ্ট্রপ্রধান যদি বিজ্ঞানের বদলে কালো জাদুকে বিশ্বাস করেন, তবে সেই দেশের ভবিষ্যৎ কি হতে পারে তা সহজেই অনুমেয়। দীর্ঘ 12 বছর খুব কাছ থেকে দেখা একজন মানুষের এই জবানবন্দি একেবারেই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে এবং যুক্তিবোধ ধ্বংস করে দিতে পারে, এই ঘটনাগুলো তার জলজান্ত প্রমাণ হিসেবে ইতিহাসে থেকে যাবে। শেখ হাসিনার শাসনামলে গণভবনের ভেতরে ঘটা এসব রহস্যময় ঘটনা এবং কালো জাদু চর্চার অভিযোগগুলো সত্যই রোমহর্ষক। মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বিতর্কিত বিষয় হলেও এটি একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত, যেখানে উন্মোচিত হয়েছে ক্ষমতার আড়ালে থাকা অন্ধকার এক জগতের কথা।